লাস্ট ভিডিওতে আমরা ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর অবকলন বা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের ওপর তোমাদের প্রশ্নমালা 3B এর অতি সংক্ষিপ্ত প্রশ্নের কোশ্চেন নাম্বার 8-এর দাগের রোমান 1 এবং 2 করেছিলাম। আজকে আমরা সেইখান থেকে কন্টিনিউ করছি। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিও থেকে তোমরা কনসেপ্টগুলো নেবে এবং অঙ্কগুলো কীভাবে করা হচ্ছে সেগুলো কিন্তু আগের দেখেই তবেই কিন্তু আজকের ভিডিও দেখবে। কারণ আজকের ভিডিও দেখতে গিয়ে অনেক কোশ্চেনের প্রবলেমের ক্ষেত্রে তোমাদের জিজ্ঞাসা থাকতে পারে, কিন্তু সেই সমস্ত জিজ্ঞাসার অ্যান্সার কিন্তু তোমরা আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমরা ক্লিয়ারলি পেয়ে যাবে। তো তাই প্রত্যেকে রিকোয়েস্ট করব, তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে কনসেপ্ট ক্লিয়ার করে তবেই কিন্তু আজকের ভিডিও দেখবে, কেমন? তো যাই হোক, আজকে শুরু করছি 8-এর দাগে রোমান 3 থেকে। কোশ্চেন নাম্বার 8 অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী 8-এর দাগে রোমান 3। আজকে কি দেওয়া আছে দেখো। এখানে কিন্তু আমাদের ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের সত্যতা বা ভেরিফাই করতে হবে। ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে ভেরিফাই করতে হবে। তো কোশ্চেন নাম্বার রোমান 3 কী দেওয়া আছে, এফ(x) = x² - 4 অপেক্ষকে 2,4 বিস্তারে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য ভেরিফাই করতে হবে। কোশ্চেনটা তোমাদের CBSE 2002-এ এসেছিল। তো এখানে আমরা কি ভেরিফাই করব, ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য ভেরিফাই করব। তার জন্য আমাদের কি দেখাতে হবে যে এই যে ফাংশন বা অপেক্ষক দেওয়া আছে এটা 2,4 ক্লোজড ইন্টারভ্যাল বা বদ্ধ বিস্তারে কী হবে, আমাদের সন্তত হবে। তো সন্তত হওয়ার জন্য প্রথম কথা, এই অপেক্ষক বা ফাংশনটাকে কিন্তু এই ইন্টারভ্যালে কী হতে হবে, এই ইন্টারভ্যালে আমাদের ডিফাইন্ড বা সংজ্ঞাত হতে হবে। তো ফাংশন যেটা দেওয়া আছে রুটের মধ্যে যে টার্মটা দেওয়া আছে, রুটের মধ্যে যে টার্মটা দেওয়া থাকে সেটা এই ক্ষেত্রে এই ফাংশনটা তখনই সংজ্ঞাত হবে যদি রুটের মধ্যে যে টার্মটা আছে অর্থাৎ x² - 4 কী হয়, গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়। x² - 4 কি গ্রেটার অর ইকুয়াল টু 0 হতে হবে, তবেই কিন্তু আমরা বলতে পারি এই ফাংশনটা বা অপেক্ষকটা আমাদের ডিফাইন্ড। আর ডিফাইন্ডের পর আমরা বলবো অপেক্ষকটা একটা বীজগাণিতিক অপেক্ষক, সুতরাং এটা আমাদের স্পষ্টতই এটা কন্টিনিউয়াস বা সন্তত হবে। তো এটা আমরা ডাইরেক্ট বলতে পারি, তবে ডিফাইনটা দেখিয়ে দিতে হবে। আচ্ছা, আমাদের প্রদত্ত কী দেওয়া রয়েছে, প্রদত্ত 2 <= x <= 4 এটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার দেখো বোথ সাইড মানে তিনটে টার্মে যদি স্কোয়ার করাই, 2x আর 4 তিনটে টার্মে যদি আমরা স্কোয়ার করি বা বর্গ করি তাহলে কী পাবো, 4 পাবো। <= কত হবে, x² হবে। <= কত হবে, 16 হবে। এবারে প্রত্যেকটা টার্ম থেকে বা আমরা এক কাজ করতে পারি, -4 করতে পারি। প্রত্যেকটা টার্মের সাথে মাইনাস গুণ করছি না, প্রত্যেকটা টার্ম থেকে আমরা 4 বিয়োগ করছি বা মাইনাস করছি। তাহলে 4 - 4 <= x² - 4 <= 16 - 4, মানে প্রত্যেকটা টার্ম থেকে আমরা 4 মাইনাস করছি। কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে কিন্তু আমাদের এই যে সিম্বল যেগুলো আছে <= যেটা আছে এটা গ্রেটার অর ইকুয়াল টু হয়ে যেতে পারতো। এখানে বিয়োগ করছি তো কোনো অসুবিধা নেই। তাহলে কত হবে, 0 <= x² - 4 <= 16 - 4 করলে 12 পাবো। তার মানে এখান থেকে আলটিমেট কী পাচ্ছি, আমরা এখান থেকে বলতে পারি x² - 4 গ্রেটার অর ইকুয়াল টু 0, ঠিক আছে। তো যেহেতু পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে যে প্রথম যে আমাদের রিলেশন যেটা আছে 0 <= x² - 4, এই জায়গা থেকে আমরা বলতে পারি যে x² - 4 গ্রেটার অর ইকুয়াল টু 0, তার মানে ফাংশনটা কিন্তু ডিফাইন্ড হয়ে যাচ্ছে। এখন আমরা কি বলবো, স্পষ্টতই, এখানে কোনো প্রমাণ করার দরকার নেই, বলবো স্পষ্টতই f(x) একটি বীজগাণিতিক অপেক্ষক এবং এই অপেক্ষকটি 2,4 ক্লোজড ইন্টারভ্যালে কিন্তু আমাদের সন্তত। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং f(x) অপেক্ষক 2,4 ক্লোজড ইন্টারভ্যাল বা বদ্ধ বিস্তারে সংজ্ঞাত। এখন যেহেতু f(x) একটি বীজগাণিতিক বা অ্যালজেব্রিক ফাংশন, বীজগাণিতিক অপেক্ষক এবং 2,4 বিস্তারে সন্তত, সুতরাং স্পষ্টতই আমরা বলতে পারি যে f(x) অপেক্ষক 2,4 বিস্তারে সন্তত হবে, ঠিক আছে। তো এই যে লেখাটা আমরা কিন্তু এইভাবেই লিখবো, আলাদা করে সন্ততা আলাদা করে এক্সপ্লেন করার দরকার নেই, আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি, ঠিক আছে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এইভাবেই করব, আলাদা করে প্রমাণ করার কোনো দরকার নেই। নেক্সট আসছি আমরা ফাংশনের ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা, 2,4 ওপেন ইন্টারভ্যাল বা আমাদের মুক্ত বিস্তারে ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। তো আমরা ফাংশনের ডেরিভেটিভ করব। এখন কি ছিল আমাদের, f(x) সমান দেওয়া ছিল আমাদের x² - 4, যদি এর ডেরিভেটিভ করি বা অবকলন করি তাহলে কী পাবো, অতএব f(x) কত হবে, 1/2 x² - 4। নেক্সট আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে, ddx
এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাকে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে আমরা কী পাবো, এখান থেকে জাস্ট 2x পাওয়া যাবে, অর্থাৎ 2x/2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর। তার মানে আলটিমেট দুই দিকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি অতএব কী বলতে পারি এখান থেকে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু x/রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর পাচ্ছে। তো পরিষ্কার দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর। এখন এফ ড্যাশ এক্স কখন ডিফাইন্ড হবে, যদি এক্স স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দ্যান জিরো হয়। এক্স স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দ্যান জিরো হতে হবে, কিন্তু ডিফাইন্ড হবে না তখনই যদি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর হয়ে যায়। তো এখান থেকে বলতে স্পষ্টতই এফ এক্স অপেক্ষক বা এফ ড্যাশ এক্সের অস্তিত্ব থাকবে না কোন পয়েন্টে, অ্যাট এক্স ইকুয়াল টু +2 or -2। তো এখান থেকে কী বলবো, স্পষ্টতই এফ ড্যাশ এক্সের অস্তিত্ব থাকবে না, অথবা এফ ড্যাশ এক্স অসংজ্ঞাত হবে যখন কী হবে না, এই লব আর হরের যে টার্মটা আছে, হরের ভিতরে রুট আছে, তো রুটের মধ্যে যে টার্মটা আছে এটা যদি আমাদের জিরো হয়ে যায় বা লেস অর ইকুয়াল টু জিরো হয়, তাহলে কিন্তু এটা ডিফাইন্ড হবে না। বা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর যদি আমাদের কী হয়ে যায় লেস অর ইকুয়াল টু জিরো, হলে আমার ডিফাইন্ড হবে না। তার মানে বলতে পারি কী বলতে পারি এখান থেকে এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু ফোর, কারণ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর লেস অর ইকুয়াল টু জিরো, মানে এটা তো নেগেটিভ হয়ে যাবে, তখন তো ডিফাইন্ডই হবে না। আবার যদি জিরো হয়ে যায় তখনও ডিফাইন্ড হবে না। ঠিক আছে, ইমপ্লাইজ মড এক্স স্কোয়ারকে আমরা মড এক্স স্কোয়ার লেখা যায়, ওকে, ইজ ইকুয়াল টু ফোর, দিস ইমপ্লাইজ। তাহলে এখান থেকে বলতে পারি মড এক্স লেস অর ইকুয়াল টু টু লিখতে পারি, ওকে। আর এখান থেকে আমরা যদি মডের খোসা বা বাদামের খোসা যদি ছাড়িয়ে দেওয়া হয়, আমরা জানি মড এক্স লেস অর ইকুয়াল টু কে হলে কী হয়ে যায় -k লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু কে হয়। এটা তো ফর্মুলা আছে মডের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করলে কী পাবো, -2 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 2, অর্থাৎ এক্সের মান যদি -2 থেকে 2 এর মধ্যে থাকে, তার মানে কিন্তু ফাংশনটা কিন্তু ডিফাইন্ড হবে না, এফ ড্যাশ এক্স ফাংশনটা ডিফাইন্ড হবে না। তার মানে এফ ড্যাশ এক্সের অস্তিত্ব থাকবে না কখন, যদি এক্সের মান -2 থেকে 2 এর মধ্যে থাকে। তার মানে এখানে কিন্তু -2 থেকে 2 এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের যে রেঞ্জ দেওয়া ছিল, 2 থেকে 4, 2 থেকে 4 এর মধ্যে 2 পয়েন্টটাতে কিন্তু ফাংশনটা কিন্তু এখানে আমাদের ডিফাইন্ড হচ্ছে না, আর 2 পয়েন্টটা আমাদের 2 থেকে 4 এর মধ্যে রয়েছে। তার মানে আমাদের যে রেঞ্জ দেওয়া ছিল 2 থেকে 4, তার মধ্যে কিন্তু 2 পয়েন্টের ফাংশনটা অবকলনযোগ্য হচ্ছে না। কিন্তু আমাদের ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের ক্ষেত্রে আমাদের দেখাতে হবে যে 2,4 ওপেন ইন্টারভ্যাল, 2,4 ওপেন ইন্টারভ্যাল, আমাদের ওপেন ইন্টারভ্যাল দরকার, 2 পয়েন্টটা দরকার নেই। তো 2 পয়েন্টে কিন্তু আমাদের ফাংশনটা ডিফেন্সিবল হচ্ছে না, কিন্তু 2,4 ওপেন ইন্টারভ্যালে কিন্তু ফাংশনটা ডিফেন্সিবল হবে। ফাংশনটা ডিফেন্সিবল হবে না -2,4। যদি আমি ড্র করি, যদি রেঞ্জের ব্যাপারটা ড্র করি, এখানে -2 আছে, এখানে 2 আছে, আর এখানে 4 আছে, তো ফাংশনটা ডিফেন্সিবল হচ্ছে, এই জায়গাতে ডিফেন্সিবল হচ্ছে না, কিন্তু এইখানে আমাদের রেঞ্জ দেওয়া আছে এইখান থেকে এখানে 2 থেকে 4, তাহলে এখানে কোনো সমস্যা নেই। তার মানে ফাংশনটা কিন্তু 2,4 ওপেন ইন্টারভ্যালে অবকলনযোগ্য। তাহলে আমরা বলতে পারি যে অতএব স্পষ্টতই এফ এক্স অপেক্ষক 2,4 বিস্তারে অবকলনযোগ্য। নেক্সট আমরা কী করবো, আমাদের ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যেহেতু ফাংশনটা 2,4 ক্লোজড ইন্টারভ্যালে সন্তত এবং 2,4 ওপেন ইন্টারভ্যালে অবকলনযোগ্য, তার মানে আমরা বলতে পারি সেখানে আমাদের একটা সি 2,4 এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে একটা সি থাকবে, যার জন্য এফটা সি ইকুয়াল টু কী হবে, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ হবে। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, সুতরাং এফ এক্স অপেক্ষক ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের দুটি শর্তই সিদ্ধ করে, অতএব আমরা বলতে পারি এফটা সি ইকুয়াল টু F4 মাইনাস F2 বাই 4 মাইনাস 2, মানে বি মানে 4 আছে আর এ মানে 2 আছে এখানে, আর সি এর ভ্যালু 2 থেকে 4 এর মধ্যে থাকছে। আচ্ছা এফটা সি মানে কত ছিল, এফটা সিক্স মানে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 4 ছিল, তাহলে এফটা সি ইকুয়াল টু হয়ে যাবে সি বাই রুট ওভার অফ সি স্কোয়ার মাইনাস 4, ওকে, ইজ ইকুয়াল টু কত আছে এখানে F4 মানে কত হবে, যদি আমরা F4 আমাদের এফ এক্স মানে ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 4, তো ওই জায়গাতে যদি আমরা এক্সের জায়গায় 4 বসাই, তাহলে 4 4 16 মাইনাস 4, 4 4 16 মাইনাস 4 মানে √12 পাবো, ওকে, √12। আর F2 2 4 0 হয়ে যাবে, আর 4 মাইনাস 2 করে এটা পাবো 2 পাবো, ওকে। তার মানে এটা হয়ে যাচ্ছে সি বাই রুট ওভার অফ সি স্কোয়ার মাইনাস 4। এখান থেকে 12কে যদি আমরা রুটের মধ্যে থেকে বার করি, তাহলে 4 × 3, তার মানে এটা হবে 2√3, তার মানে এখান থেকে 2√3 2 দিয়ে ক্যান্সেল, এটা পড়ে থাকছে, ওকে। তো এইটা পাচ্ছি। এখন আমরা বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, হ্যাঁ, স্কোয়ার করলে কী পাবো, সি স্কোয়ার পাবো এখানে, আর এখানে √3 স্কোয়ার করলে 3 পাবো, ব্যাকের মধ্যে সি স্কোয়ার মাইনাস 4 পাওয়া যাবে, রাইট। তাহলে এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 সি স্কোয়ার মাইনাস 3 4 12, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করলে পাবো 2 সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 12, অর্থাৎ সি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, সি স্কোয়ার ইকুয়াল টু 6।
অর্থাৎ সি ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট সিক্স। এখন প্লাস মাইনাস রুট সিক্সের মান আমাদের বার করতে হবে। তো রুট সিক্স কত হবে? রুট সিক্স আমাদের 2 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। রুট সিক্স হবে, যেন আমাদের যেহেতু রুট ফোর 2 হয়, তার মানে রুট সিক্স 2 পয়েন্ট সামথিং। আমাদের তাহলে এখান থেকে একটা মান পাচ্ছি, মাইনাসটা পাবো না, প্লাস রুট সিক্স যে মানটা পাবো সেটা কিন্তু 2 থেকে 4-এর মধ্যে থাকবে, কারণ রুট সিক্সের মান গ্রেটার দ্যান 2 বা 2-এর চেয়ে সামান্য বড়ো। তাহলে শেষ লাইনটা আমরা কীভাবে লিখতে পারি? স্পষ্টতই বলবো যে প্লাস রুট সিক্স আর মাইনাস রুট সিক্সের মধ্যে আমরা প্লাস রুট সিক্সকে আমরা 2 থেকে 4-এর মধ্যে দেখতে পাচ্ছি। মাইনাস রুট সিক্স কিন্তু 0-এর চেয়ে ছোটো, তো 0-এর চেয়ে ছোটো সে তো 2 থেকে 4 এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে না, তাই না? তাহলে এই মাইনাস রুট সিক্সকে আমরা নেগলেক্ট করছি, তো আমরা নিয়েছি জাস্ট প্লাস রুট সিক্সকে, কারণ প্লাস রুট সিক্স 2 থেকে 4-এর মধ্যে থাকছে, কেমন? তাহলে স্পষ্টতই 2 লেস দ্যান রুট সিক্স লেস দ্যান 4 এবং এফ ড্যাশ রুট সিক্স ইজ ইকুয়াল টু F4 মাইনাস F2 বাই 4 মাইনাস 2, কারণ যেহেতু স্যাটিসফাই করছে, কারণ এই রিলেশান থেকেই তো সি এর মানটা পাচ্ছি, তাই না? তার মানে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়। কি বললাম? সুতরাং ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়। এটা কি হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার রোমান 4। এখানে দেওয়া আছে ফাংশন এফ এক্স ইকুয়াল টু 2 sin x প্লাস sin 2x ফর অল 0 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 5। এই বিস্তার আমাদের ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য আমাদের ভেরিফাই করতে হবে। তো এই ধরনের ফাংশন, অর্থাৎ এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, তাই না? ত্রিকোণমিতিক অপেক্ষক আছে, sin x আছে আর sin 2x আছে। তো আমরা জানি যে কোনো এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এই ত্রিকোণমিতিক অপেক্ষক sin x cos x এরা কী হয়? এরা সবসময় কন্টিনিউয়াস হয় এবং ডিফারেন্সিবল হয়। তো কীভাবে লিখতে হয় সেটা কিন্তু আমি আগের ভিডিওগুলোতে তোমাদের বলেছি, তো আমি ওই নিয়ে আর আলাদা করে বলছি না। তোমরা প্রিভিয়াস ভিডিওতে দেখো কীভাবে লিখতে হয়, বা জাস্ট তোমরা বলতে পারো, তোমরা লিখতে পারো যে যেহেতু আমরা জানি যে সাইন এক্স অপেক্ষক এক্সের সমস্ত বাস্তব মানের জন্য সন্তত, সুতরাং 0 থেকে পায়ের মধ্যেও কিন্তু এটা সন্তত হবে, এবং দুটো সন্তত অপেক্ষকের যোগফল কী হয়? একটা সন্তত অপেক্ষক হয়। দুটি সন্তত অপেক্ষকের যোগফল অপেক্ষকও একটি সন্তত অপেক্ষক হয়। সুতরাং এফ এক্স একটি সন্তত অপেক্ষক। কোন ইন্টারভ্যাল? না 0, পাই ক্লোজড ইন্টারভ্যালে সন্তত হবে। তো তোমরা এইভাবে লিখে নেবে, কেমন? আচ্ছা, এখন এফ ড্যাশ এক্স বলি। এফ ড্যাশ এক্স করলে কী পাবো? 2 sin x এর ডেরিভেটিভ করলে পাবো 2 cos x, আর sin 2x এর ডেরিভেটিভ করলে পাওয়া যাবে cos 2x, আর 2x-কে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে আর একটা 2 পাবো, রাইট? এটা পাওয়া যাচ্ছে। তার মানে পরিষ্কার দেখতে পাচ্ছি এফ ড্যাশ এক্স, তো তোমরা এটাকে নাম্বারিং করে 1, তাহলে 1 নম্বর থেকে পরিষ্কার বলতে পারি যে এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে এক্সের সমস্ত বাস্তব মানের জন্য। সুতরাং এফ এক্স অপেক্ষক ডিফারেন্সিবল হবে 0, পাই ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে। তো তোমরা এইভাবে লিখে নেবে, কেমন? অথবা যদি অসুবিধা হয় তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখো, আমি সেখানে ডিটেলসে বলেছি কীভাবে লিখতে হবে। ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফেন্সিবল, এই দুটো কিন্তু ব্যাপারটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে লিখতে হবে, এবং লিখে তারপরে কিন্তু আমাদের ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্যের যে সি যেটা আছে এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, সেখান থেকে তোমাদের ক্যালকুলেশন করে সি এর মানটা বার করতে হবে। তো এই জায়গাটা তোমাদের সমস্যা হতে পারে, তো আমি এই জায়গাটা তোমাদের ভেরিফাই করে দেখাচ্ছি। বাকি কন্টিনিউয়াস আর ডিফেন্সিবল পার্টটা কিন্তু তোমরা আগের ভিডিও থেকে করতে পারো, অথবা আমি এখন যেটা বললাম সেটা তোমরা ভিডিও তোমাদের অডিওটা শুনে তোমরা সেখান থেকে লিখে নিতে পারো, কেমন? তো এখন আমি জাস্ট এফ ড্যাশ সিটা করছি, এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, সেটা করে দেখাচ্ছি। ওকে, তো যেই জায়গাটা সমস্যা হতে পারে, তো এফ ড্যাশ সি, যেখানে সি এর ভ্যালু আমাদের এফ ড্যাশ সি হলে কী হবে আমাদের? এফ বি মানে কত আছে? এফ পাই মাইনাস এফ 0 বাই বি মাইনাস এ, মানে বি মানে পাই মাইনাস 0 ইজ ইকুয়াল টু এফটা সি করলে কত পাওয়া যাচ্ছে? এটা সি এর মান বসালে 2 cos সি প্লাস 2 cos 2c ইজ ইকুয়াল টু এফ পাই করলে কত পাওয়া যাবে? এফ পাই যদি আমরা করি, যদি আমরা এখানে পাই বসাই, এফ পাই যদি বসানো হয়, পাই বসালে কী হবে? এটা 2 sin পাই, 2 sin পাই মানে তো 0 হয়ে যায়, আর sin 2 পাই করলে 0 পাবো, তার মানে 0 হবে, আর এফ 0 করলে 0 হবে, মাইনাস 0/0 পাই হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গা থেকে পাওয়া যাচ্ছে 2 cos c প্লাস 2 cos 2c ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, কেমন? এখন এই জায়গা থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, কেমন? এখন এই জায়গা থেকে আমাদের ফর্মুলা আছে যে cos 2c এর ফর্মুলা 2 cos c মাইনাস 1, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 cos c প্লাস 2 টাইমস cos 2c এর জায়গায় যদি আমরা 2 cos c মাইনাস 1 যদি অ্যাপ্লাই করি,
ইজ ইকুয়াল টু 0, তার মানে পাওয়া যাচ্ছে কত না 4 cos স্কয়ার সি প্লাস 2 cos সি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। 2 যদি কমন নেওয়া হয় বাদ দিয়ে দিই তাহলে পাবো এখান থেকে 2 cos স্কয়ার সি প্লাস cos সি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। 2 এককে 1 বিয়োগ করে এখান থেকে তার মিডল ফ্যাক্টর চলে যাবে, এখান থেকে মিডল ফ্যাক্টর আমরা করতে পারবো। কেমন করলে কী পাবো এখান থেকে 2 cos স্কয়ার সি প্লাস 2 cos সি মাইনাস cos সি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই জায়গা থেকে পাওয়া যাবে 2 cos সি কমন নিলে পাওয়া যাবে cos সি প্লাস 1 মাইনাস 1 কমন নিলে পাবো cos সি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে cos সি প্লাস 1 টাইমস 2 cos সি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, রাইট। তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে cos সি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 और একটা ভ্যালু কত হবে না 2 cos সি মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে এই জায়গা থেকে আমরা দুটো ভ্যালু পাচ্ছি, অর্থাৎ cos সি ইকুয়াল টু হয়ে যাবে কত cos সি ইকুয়াল টু মাইনাস 1, আর এখান থেকে পাবো cos সি ইকুয়াল টু 1/2। তাহলে এই জায়গা থেকে পাওয়া যাবে cos সি ইকুয়াল টু cos পাই। ওকে, এখন cos সি ইকুয়াল টু cos পাই মানে বলতে হবে সি ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই। ওকে, কারণ আমরা ফর্মুলা জানি যেখানে n হচ্ছে আমাদের ইন্টিজার, n বিলংস টু এন ইন্টিজার, এটা ফর্মুলা। cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা আমাদের ক্লাস 11 ফর্মুলা ছিল। আর cos সি ইকুয়াল টু হাফ হলো, সেখান থেকে কিন্তু তোমরা পাবে এখান থেকে cos সি ইকুয়াল টু cos হাফ, হাফ মানে 60 ডিগ্রি, তাই না, cos 60 sin 60 3/2 cos 60 হাফ 1/2। তাহলে cos সেটা হবে π/3 60 ডিগ্রি। তাহলে এটা এখান থেকে পাওয়া যাবে সি ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস π/3। তো দুটোই হয়, ঠিক আছে, এখানে এন বিলংস টু ইন্টিজার। তো এখান থেকে ফর এন ইকুয়াল টু 0 কী পাওয়া যাবে সি ইকুয়াল টু আমরা পাবো π/3। ওকে, সি ইকুয়াল টু π/3 এন ইকুয়াল টু 0 হলে, আর π/3 পয়েন্টটা কোন কার মধ্যে রয়েছে, π/3 পয়েন্টটা কিন্তু আমাদের 0 থেকে পাইয়ের মধ্যে রয়েছে। এখানে আমরা এন ইকুয়াল টু 0 নিলে পাই পেতাম, আর পাই পয়েন্টটা কিন্তু 0 থেকে পাইয়ের মধ্যে নেই, ওপেন ইন্টারভেলের মধ্যে নেই, ওপেন ইন্টারভেলের বাইরে আছে পাই পয়েন্টটা। তো তাহলে এখান থেকে বলবো পরিষ্কার স্পষ্টতই বলতে পারি, স্পষ্টতই 0 লেস দেন π/3 লেস দেন পাই 60 ডিগ্রি 60 ডিগ্রি, কারণ cos 60 1/2 হয় আমাদের, এবং এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু এফ পাই মাইনাস এফ 0 বাই কী বলতে পারি পাই মাইনাস 0। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যর সত্যতা যাচাই করা হলো অথবা প্রমাণিত হলো। তো এটা বলে তোমরা লাস্ট কমপ্লিট অ্যান্সার তোমরা লিখে নিতে পারবে। কেমন, তো এখান থেকে এফ ড্যাশ সি সি এর মান আমরা π/3 পাচ্ছি এখান থেকে, তার মানে এখানে ভেরিফাইড হয়ে যাচ্ছে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার রোমান 5। রোমান 5-এ যে ফাংশনটা দেওয়া আছে বা অপেক্ষক দেওয়া আছে f(x) ইকুয়াল টু x-1 ইন্টু x-2 ইন্টু x-3, এবং আমাদের বিস্তার বা আমাদের ইন্টারভেল দেওয়া আছে 0,4 ক্লোজড ইন্টারভেল। এখানে আমাদের দেখাতে হবে বা ভেরিফাই করতে হবে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য। তো যেহেতু আমরা আগের মতনই, আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট তোমরা লিখে নেবে এটা আগের মতনই, যেহেতু লিখবে যে যেহেতু f(x) একটি কী ধরনের অপেক্ষক না, এটা আমাদের বহুপদী অপেক্ষক, সুতরাং সমস্ত বাস্তব মানের জন্য বা সমস্ত সসীম এক্সের সমস্ত ফাইনাইট বা সসীম মানের জন্য এটা সন্তত হবে এবং ডিফারেন্সিয়েবল হবে। সুতরাং এক্স বিলংস টু 0,4 ক্লোজড ইন্টারভেলের ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের সন্তত হবে, এবং 0,4 ওপেন ইন্টারভেলের ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের ডিফারেন্সিয়েবল হবে। তো এই লাইনটা তোমরা জাস্ট লিখে নাও, কেমন, বা যদি মানে এর আগের ভিডিওতে আমি বারবার ধরে বলেছি, তোমরা যদি ডাউট থাকে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো, সেখান থেকে তোমরা ভেরিফাই করতে পারো, অথবা তোমরা নিজেরাও লিখতে পারবে, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। যদি তারপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা বুঝতে পারছি না, তবে আমি তোমাদের বারবার ধরে রিকোয়েস্ট করবো। তো এই ধরনের অঙ্ক আমি বারবার আরও অনেক বানিয়েছি, তোমরা সেগুলো কিন্তু আগের ভিডিও থেকে দেখে নাও যে কেন বলা হচ্ছে এখানে বহুপদী অপেক্ষক হলে কেন সেটা কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল বলা হয়।
তো যাই হোক, এখানে যে জায়গাটায় সমস্যা হবে, তার মানে কন্টিনিউয়াস আর ডিফেন্সিবল পার্টটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, ওই পার্টটা নিয়ে আমি আর আলোচনা করছি না। তো যেটা নিয়ে আলোচনা করবো, এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এই পার্টটা থেকে আলোচনা করবো। তো এফ এক্স দেওয়া আছে এতে, এবং এফ ড্যাশ এক্স আমরা এখান থেকে বার করবো কী করে। তো এখান থেকে পরিষ্কার তোমরা এফ ড্যাশ এক্স বার করলে পাবে, তিনটে টার্ম দেওয়া থাকলে প্রথম দুটো টার্মকে তোমরা ফিক্সড রাখতে পারো, থার্ড টার্মকে ডেরিভেটিভ করতে পারো। কত হবে তাহলে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি যদি ডেরিভেটিভ করি তাহলে ওয়ান পাবো, প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি, যদি সেকেন্ড টার্ম যেটা আছে এক্স মাইনাস টু এর যদি ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে ওয়ান পাওয়া যাবে, প্লাস এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস টু হয়ে যাচ্ছে, এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস থ্রি হলো, আর লাস্ট আমরা করবো এক্স মাইনাস টু এর সাথে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রিকে আমরা ফিক্সড রাখছি, আর এক্স মাইনাস ওয়ানের যদি ডেরিভেটিভ করি তাহলে সেই জায়গা থেকে আমরা ওয়ান পাবো। ওকে, তার মানে এখান থেকে আমরা আলটিমেট কী পেয়ে যাচ্ছি, এখান থেকে ক্যালকুলেশন করলে এফ ড্যাশ এক্সের ভ্যালু পাবো, এটা পাচ্ছি, এই জায়গাটা পাবো, যা আসছে আমরা তাই রেখে দিচ্ছি, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। এখান থেকে ক্যালকুলেশন করার দরকার নেই, ঠিক আছে। এখন এফ ড্যাশ সি বার করবো আমরা, বাকি পার্টটা তোমরা সেম অ্যাজ লিখে নেবে, এটা কেমন, যে এফ ড্যাশ এফ এক্স একটা বহুপদী অপেক্ষক, সুতরাং কন্টিনিউয়াস এবং ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস বা বদ্ধ বিস্তারের সন্তত হচ্ছে, এবং মুক্ত বিস্তারে বা ওপেন ইন্টারভ্যালে এটা আমাদের ডিফেন্সিবল হচ্ছে। পরিষ্কার, ফাংশনের ডিফেন্সিবল পরিষ্কার। তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জের মধ্যম উপপাদ্যের প্রথম দুটো যে শর্ত ছিল সেই দুটো শর্ত এখানে সিদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এখানে এফ বি মানে কত আছে, এফ বি মানে এফ ফোর আছে, ওকে, এফ ফোর মাইনাস এফ জিরো বাই ফোর মাইনাস জিরো হয়ে যাচ্ছে, রাইট। আচ্ছা, এখন এফ ড্যাশ সি মানে কত বসাবো এখানে, ওইখানে ক্যালকুলেশন করতে হবে, এখানে না করলে হবে না। তাহলে ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করলে কী পাবো এখান থেকে দেখা যাবে, ক্যালকুলেশন তোমরা করে বলবে এখানে কত হচ্ছে। তো এই জায়গাটা যদি তোমরা ক্যালকুলেশন করো তখন তোমরা এটা পাবে, থ্রি এক্স স্কোয়ার, মানে জাস্ট গুণ করলে গুণ করতে হবে, তাহলে আমরা এখানে ভ্যালু বসাতে পারবো না। তো গুণ করলে আমরা এখান থেকে পাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস ইলেভেন। তাহলে এফ ড্যাশ এক্স সমান যদি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস ইলেভেন হয়, তাহলে এখান থেকে এফ ড্যাশ সি কত পাওয়া যাবে, থ্রি সি স্কোয়ার মাইনাস টুয়েলভ সি প্লাস ইলেভেন, ওকে, ইজ ইকুয়াল টু এফ ফোর মানে কত আছে এখানে, এফ ফোরের মান কত পাওয়া যাবে, যদি এখানে ফোর বসাই তাহলে চার মাইনাস এক করে তিন পাবো, তিন দুই এক, তিন দুগুণে ছয় হয়ে যাচ্ছে, ওকে। জিরো বসালে সব জিরো 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 হয়ে যাচ্ছে, তাহলে তিন দুগুণে ছয়, মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস ছয় হবে, এটাও আমাদের মাইনাস ছয় হবে, এটা বাই ফোর। তার মানে এটা হয়ে যাচ্ছে কত, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা থ্রি সি স্কোয়ার মাইনাস টুয়েলভ সি প্লাস ইলেভেন, ছয় ছয় বারোকে চার দিয়ে ভাগ করলে তিন পাবো, ওকে। তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে থ্রি সি স্কোয়ার মাইনাস টুয়েলভ সি প্লাস এইট, ওকে। তিন আসছে 24, যোগ করি 12। তো এই জায়গা থেকে আমরা তিন আসছে 24, অর্থাৎ যোগ করে 12 করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা মিডল ফ্যাক্টর করতে পারবো না, তো আমরা সিদ্ধরাচার্য ফর্মুলা অ্যাপ্লাই করবো, করলে পাবো এখান থেকে সি ইকুয়াল টু কী হবে, মানে মাইনাস বি, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস 12 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মাইনাস 12 হোল স্কোয়ার করলে পাবো 144 মাইনাস ফোর এসি, চারটা 32, 32 তিনে কত হবে 96, 96 বাই টু এ মানে 6 হয়ে যাচ্ছে, ওকে। তার মানে এখান থেকে পাবো সি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 12, 12 প্লাস মাইনাস 144 মাইনাস 96 রুট 48 বাই 6, রাইট। তাহলে এখান থেকে পাওয়া যাবে সি ইকুয়াল টু 6 দিয়ে ভাগ করলে এটা পাবো 36, 12। তো এই জায়গাতে তো যদি তোমরা রুট 48-এর মানটা তোমরা বার করো, রুট 48-এর মানটা তোমরা এটা পাবে, ঠিক আছে, দেখাচ্ছি 6.92 পাওয়া যাবে, কেমন। তাহলে এই জায়গা থেকে পাবো 12 প্লাস মাইনাস 6.92 বাই 6, 6 দিয়ে ভাগ করলে তাহলে দুটো ভ্যালু পাবো, তার মানে সি এর দুটো মান হবে, ওকে। যদি প্লাস ভ্যালু নিই তাহলে পাবো 12 প্লাস ভ্যালু নিলে দুটো হবে, 12 প্লাস 6.92 ভাজিত কত আছে 6 আছে, ওকে, 6 3.15 পাওয়া যাচ্ছে, 3.15 হবে একটা, 3.15, অথবা সি ইকুয়াল টু কত হবে 12 মাইনাস 6.92, 12 মাইনাস 6.92 ডিভাইড বাই 6,
0.84, 0.84, অর্থাৎ এখানে যে দুটো ভ্যালু পাচ্ছি, এক্সের যে দুটো মান পাওয়া যাচ্ছে সেই দুটো মানই কিন্তু আমাদের 0 থেকে 4-এর মধ্যে আছে, 0 থেকে 4-এর মধ্যে আছে, এবং এফ ড্যাশ সি ইকুয়াল হয়ে যাচ্ছে এফ বি মাইনাস এফ ফোর মাইনাস এফ জিরো বাই ফোর মাইনাস জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ স্যাটিসফাই করছে এখানে। তাহলে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য অনুযায়ী আমরা কি পাচ্ছি, একটা সি ভ্যালু পাচ্ছি, সি এর মান কত 3.15, আর 3.15 আমাদের 0 থেকে 4-এর মধ্যে রয়েছে, 0 থেকে 4-এর মধ্যে আমাদের 3.15 রয়েছে, আর এফ ড্যাশ অফ 3.15 ইজ ইকুয়াল টু এফ ফোর মাইনাস এফ জিরো ফোর মাইনাস জিরো স্যাটিসফাই করছে। তার মানে এখান থেকে বলবো ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য আমাদের এখান থেকে কী হয়ে যাচ্ছে না, সত্যতা প্রমাণিত হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কমপ্লিট অ্যান্সার। অ্যাকচুয়ালি এখানে সি এর যে দুটো মান পাওয়া যায়, দুটো মানই কিন্তু আমাদের 0 থেকে 4-এর মধ্যে রয়েছে, তো অসুবিধা নেই, আমরা এই মানটাও লিখতে পারি। আমাদের যে কোনো একটা মান দরকার, তো ওখানে বলা ছিল আমাদের অ্যাটলিস্ট 1 আমরা পয়েন্ট পাবো, তো এখানে আমরা একটা পয়েন্ট দেখালাম, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 6 আর কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 6 দেখতে পাচ্ছি বহুপদী এটা অপেক্ষক আছে বা ফাংশন আছে, পলিনোমিয়াল ফাংশন, তার মানে এটা কন্টিনিউয়াস হবে এবং ডিফেন্সিবল হবে। বাকি যে পার্টটা এফ ড্যাশ সি, সেই পার্টটা তোমরা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে। বাকি আমি তো এত ধরনের অঙ্ক করলাম, সমস্ত অঙ্ক করে দেওয়া হয়েছে, তো দুটো অঙ্ক তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখছি, তোমরা নিজেরা ট্রাই করো। না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি করতে পারছি না বা ডাউট আছে, তখন কিন্তু আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। তো এই দুটো প্রবলেম তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখলাম, রোমান 6, রোমান আর 7, এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হলো। কারণ দুটো ফাংশনে আমাদের বহুপদী অপেক্ষক, আর বহুপদী অপেক্ষকের ক্ষেত্রে খুব বেশি হলে আমাদের সি দ্বারা চালিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, করে ওখান থেকে সি এর মানটা বার করতে হবে। আগের যে অঙ্কটা তোমরা দেখলে রোমান 5, রোমান 5-এর মতো সেম অ্যাজ ফাংশনে কন্টিনিউয়াস, স্পষ্টতই ডিফেন্সিবলও ক্লিয়ারলি হবে, কোনো অসুবিধা নেই। আর এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস মানে এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই ওয়ান মাইনাস জিরো করে তোমাদের ওখান থেকে সি এর মানটা বার করতে হবে। আর সি এর মানটা বার করে দেখতে হবে যে ফাংশনটা আমাদের সি পয়েন্টটা 0 থেকে 1-এর মধ্যে আছে কিনা সেটা চেক করতে হবে। 0 থেকে 1-এর মধ্যে থাকলে ভেরিফাইড হবে, না হলে বলবো ভেরিফাইড হচ্ছে না তাহলে, ঠিক আছে। তো তোমরা এই রোমান 6 আর রোমান 7 এইগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, হোমওয়ার্ক তোমাদের জন্য, কেমন। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার রোমান 8 যেটা আছে। তো নেক্সট আসছি কোশ্চেন নাম্বার রোমান 8, মানে 8-এর দাগে রোমান 8 দেওয়া রয়েছে এফ এক্স ইকুয়াল টু অপেক্ষক দেওয়া আছে এক্স ইন্টু এক্স প্লাস ফোর হোল স্কোয়ার, আর এখানে ইন্টারভ্যাল দেওয়া আছে 0 থেকে 4-এর মধ্যে আছে, 0 লেসর ইকুয়াল টু এক্স লেসর ইকুয়াল টু 4, ঠিক আছে। আচ্ছা, তো এই ফাংশনটাও কিন্তু আমাদের একটা বহুপদী অপেক্ষক, তো সেই হিসেবে তোমরা কি লিখবে, যেহেতু এফ এক্স একটি বহুপদী অপেক্ষক, সুতরাং এক্সের সমস্ত ফাইনাইট বা সসীম মানের জন্য এটা কী হবে, আমাদের সন্তত হবে, বা সমস্ত বাস্তব মানের জন্যও বলতে পারি, সমস্ত বাস্তব মান আরের জন্য কিন্তু এটা এক্স বিলংস টু আরের জন্য সন্তত হবে। এবং যদি আমরা এফ ড্যাশ এক্স বার করি, এখানে এফ ড্যাশ এক্স কী পাবে, এফ এক্স সমান যদি আমরা এফ ড্যাশ এক্স বার করার চেষ্টা করি, আমরা এক্সকে স্টপ রাখলাম, এক্সকে স্টপ রেখে যদি আমরা এক্স প্লাস ফোর হোল স্কোয়ারকে ডেরিভেটিভ করি, তাহলে পাবো 2 টাইমস এক্স প্লাস ফোর পাবো, তারপরে এক্স প্লাস ফোরের যদি আবার ডেরিভেটিভ করা তাহলে 1 পাবো, আর একবার আমরা এক্স প্লাস ফোর হোল স্কোয়ারকে ফিক্সড রাখবো, এক্স প্লাস ফোর হোল স্কোয়ারে ফিক্সড রেখে এক্সের ডেরিভেটিভ করে 1 পাবো। তার মানে এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 2x পাচ্ছি, অর্থাৎ 2x গুণ করলে 2x স্কোয়ার পাওয়া যাবে, তারপর 2x-এর সাথে 4 গুণ করলে 8x পাবো, আর এখান থেকে যদি ভেঙে দেওয়া হয় ফাংশনটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 দুগুণ 8x প্লাস 16, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মিনস 3x স্কোয়ার, 8x প্লাস 8x মিনস 16x প্লাস 16, ওকে, অর্থাৎ এফ ড্যাশ এক্স পাওয়া যাচ্ছে। তো পরিষ্কার এফ ড্যাশ এক্স কিন্তু এক্সের সমস্ত বাস্তব মানের জন্য ডিফাইন্ড হয়ে যাচ্ছে, সংজ্ঞাত হয়ে যাচ্ছে, আর এটা বহুপদী অপেক্ষক, তার মানে এটাও কিন্তু আমাদের মানে এর অস্তিত্ব আছে, অর্থাৎ এফ ড্যাশ এক্স ডিফাইন্ড, তার মানে এফ এক্স ফাংশনটা এক্সের সমস্ত মানের জন্য ডিফেন্সিবল, তার মানে 0,4 ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের ডিফেন্সিবল হবে, বা মুক্ত বিস্তারের ক্ষেত্রেও ডিফেন্সিবল বা অবকলনযোগ্য হবে। তো কীভাবে লিখতে হয় এটা কিন্তু তোমরা আগের ভিডিওগুলোতে পেয়ে যাবে, ঠিক আছে। আগের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করেছি ফাংশন তোমরা কীভাবে লিখবে, তোমাদের যে জায়গাটা সমস্যা হবে আমি জাস্ট সেই জায়গাটা এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তো এফ ড্যাশ সি এরপরে দেখাতে হবে ফাংশনটা কন্টিনিউয়াস আর ডিফেন্সিবল ইজি, মানে আমরা তো এতক্ষণ পর্যন্ত অঙ্ক করে আসছি, সমস্ত অঙ্কের ক্ষেত্রে সেম অ্যাজ হয়, তো আমি ওই নিয়ে আর আলোচনা করছি না যে ফাংশনটা কেন কন্টিনিউয়াস কেন ডিফেন্সিবল, তবুও বলে দিলাম। আচ্ছা, এখন আমরা এফ ড্যাশ সি দেখবো, তাই না, কারণ ল্যাগ্রাঞ্জের মধ্যমা উপপাদ্যের প্রথম দুটো কন্ডিশন বা শর্ত এখানে সিদ্ধ হয়ে যাচ্ছে, আর যেহেতু কন্ডিশন বা শর্ত দুটো সিদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে ল্যাগ্রাঞ্জের মধ্যমা উপপাদ্য অনুযায়ী একটা আমরা সি পাবো 0 থেকে 4 ওপেন ইন্টারভ্যালের মধ্যে, যার জন্য এফ ড্যাশ সি ইকুয়াল টু কী হয়, এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস, মানে এফ মানে বি মানে কত হয় 4 আছে, তাহলে এফ ফোর মাইনাস এফ জিরো বাই ফোর মাইনাস জিরো, সেম অ্যাজ ইট ইস, ওকে। যেখানে সি কত থেকে কতর মধ্যে আছে না, যেখানে
0 লেস দেন সি লেস দেন 4, ওপেন ইন্টারভ্যাল, এখানে ইকুয়াল টু নয়। ওকে, আচ্ছা এফ ড্যাশ সি মানে কত পাচ্ছি এখান থেকে 3, এফ ড্যাশ এক্স মানে 3x স্কোয়ার প্লাস 16x প্লাস 16 পাওয়া গেছে, তাহলে এফ ড্যাশ সি মানে কত হবে 3c স্কোয়ার প্লাস 16c প্লাস 16। ওকে, আচ্ছা এখানে F4 বসাতো, F4 বসে ক্যালকুলেশন করে দেখতে হবে কত আসবে। যদি এখানে 4 বসাই, 4 4 16, 348 আর 4 64, 64 আর 64 আর 48 হলো 64, 64 64 128, রাইট 128, 128, তাই তো 4 4 16, 348 আর 16 64 আর 4 64, 128 মাইনাস F0 0 বসালে -16 পাবো, আর এখানে 4 পাওয়া যাচ্ছে। তার মানে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাচ্ছে কত না 3c স্কোয়ার প্লাস 16c প্লাস 16, 128 থেকে 16 যদি বাদ দেওয়া হয় তাহলে কত পাওয়া যাবে, 128 থেকে 16 বাদ দিলে 112 পাবো, তাই না। 112কে 4 দিয়ে ভাগ করলে 112, অর্থাৎ 4 দুগুণে 8, 28 নাকি, 4 32 2 আর 3, 4 দুগুণে 8, 3 11, 28। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 3c স্কোয়ার প্লাস 16c, আর এটা 28 করলে আমরা পাবো -12, রাইট, -12 পাচ্ছি, ইজ ইকুয়াল টু 0, 3 × 36। তো এই জায়গা থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো, আমি ক্যালকুলেশন করে আর দেখালাম না, জাস্ট ভিডিও অলরেডি লং হয়ে গেছে, তো ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে। এখানে জাস্ট আমরা সিধে চারিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করেছি, -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac/2 এ ক্যালকুলেশন করলে আমরা সি এর দুটো মান পাবো, একটা c = 2/3 আর c = -6, আর c = 2/3 এই পয়েন্টটা কিন্তু আমাদের 0 থেকে 4 এর মধ্যে থাকছে, আর f ড্যাশ c = fb মাইনাস f0/4 মাইনাস f0/4 মাইনাস 0 স্যাটিসফাই করছে, কিন্তু -6 পয়েন্টটা কিন্তু 0 থেকে 4 এর মধ্যে নেই, তার মানে -6 পয়েন্ট আমরা নেব না। তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি যে স্পষ্টতই 0 লেস দ্যান 2/3 লেস দ্যান 4 এবং f ড্যাশ c = f4 মাইনাস f0/4 মাইনাস 0। অতএব আমরা এখান থেকে বলতে পারি যে ল্যাগ্রাঞ্জের মধ্যম উপপাদ্যের সত্যতা প্রমাণিত হলো। আমাদের একটা পয়েন্ট দরকার, একটা পয়েন্ট এখান থেকে পেয়ে যাচ্ছে। ওকে, তো তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত করলাম, অর্থাৎ কোশ্চেন নাম্বার রোমান 8 পর্যন্ত করলাম। আমি আগে বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে তোমাদের রোলস বা ল্যাগ্রাঞ্জেস থিওরেম থেকে তোমাদের কিন্তু যে কোনো একটা প্রতিবারই পরীক্ষা আসে, যে কোনো একটা আসে, 2 নম্বর বা 3 নম্বরে আসতে পারে। তো সেই হিসাবে তোমরা এই 8-এর দাগের অঙ্ক যেগুলো আছে বা আমাদের আগের চ্যাপ্টারে বা আগের পেজে অতি সংক্ষিপ্ত 2-এর দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, কারণ এই জায়গা থেকে কোশ্চেন আসার চান্স বেশি থাকে। ওকে, তো তোমরা এই জায়গাগুলো তোমরা বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে, কেমন। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারকে আর লম্বা করে আলোচনা করছি না, কারণ যেহেতু এই চ্যাপ্টার থেকে খুব বেশি নাম্বার নেই, হার্ডলি 3 থেকে 4 নম্বর আছে, তো এই পর্যন্ত প্র্যাকটিস করলে কিন্তু আশা করি এনাফ। আর যদি প্রয়োজন হয় পরবর্তী সময় আমরা এই চ্যাপ্টারের ওপর যদি কোনো প্রয়োজন হয় তখন আমরা নতুন ভিডিও বানাবো। তো নেক্সট ডে যখন আমরা নতুন ভিডিও বানাবো সেখানে কিন্তু আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে ব্যাপারটা। আর তাহলে আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।